তামিম ইকবাল নির্বাচনে থাকছেন, বিসিবি নির্বাচনে। ওনার বিসিবি সভাপতি হওয়ার মানে কতটা সুযোগ আছে আসলে? এমন একজন মানুষ যে ক্রিকেটের সবকিছু জানে, লাস্ট 20-25 বছর ধরে সে ক্রিকেট খেলতেছে, ক্রিকেটের কোনটা তার দরকার কোনটা দরকার না, এবং তার সাপোর্টও তো কম না, তার ইমেজও তো আপনি জানেন যে বিসিবিতে অনেক স্ট্রং। সো আচ্ছা, মুস্তাফিজুর রহমান 2025 সালে যে কয়বার দলে ছিল বাংলাদেশ টি-20 হারে নাই, আমি যদি ভুল না করে থাকি। লাইফের আসলে দুইটা ফেজ বা তিনটা ফেজ আপনি ধরতে পারেন। একটা হচ্ছে তার শুরুর ক্যারিয়ার, একটা হচ্ছে মাঝের তার ওই বাজে সময়টা, এবং এখন মুস্তাফিজ যে অবস্থানে আছেন। বাংলাদেশ প্রথম ম্যাচটি জিতলো, কতটা সহজ হবে বা কতটা কঠিন হবে দ্বিতীয় ম্যাচটি জিতে একদম সিরিজটা নিজেদের করে নেওয়া, আপনি কি ভাবছেন? নেদারল্যান্ডস থেকে বাংলাদেশ সবকিছুতেই আগানো, আপনি যদি ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন বা অন্য কিছু অন্য সেক্টর বলেন। ওয়েলকাম টু বিডি ক্রিক টাইম চিট চ্যাট। আমি ফারদিন রহমান সকাল আছি আপনাদের সাথে। আমার সাথে আছে আমাদের সহকর্মী মাহরুষ প্রত্যয়। আমরা ম্যাচটা জিতলাম ফাইনালি নেদারল্যান্ডসের সাথে, যদিও অত বড় প্রতিপক্ষ নয়, তবুও জিতেছি, এটাই অনেক বেশি। কেমন ফিল হচ্ছে জেতার পরে? জেতার পর সবসময় ভালোই লাগে, ভালোই লাগতেছে। বড় প্রতিপক্ষ না, বাট জয়টা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, কারণ আপনি যদি এখানে ম্যাচ হারেন পরে দুটো ম্যাচ আপনার জন্য কঠিন হয়ে যাবে। গুড টস টু উইন বাংলাদেশের জন্য ভালো হয়েছে, কারণ শুরুতে ওদের ব্যাটিংয়ে পাঠার পর একটা টার্গেটে ব্যাট করা বাংলাদেশের জন্য ইজি হয়েছে খেলার, যেহেতু ওরা 150-এর নিচে রান করছিল। সো সবকিছু মিলে অলরাউন্ড পারফরমেন্স বাংলাদেশের জন্য, কারণ ব্যাটিং বোলিং ফিল্ডিং আমার কাছে মনে হয় যে 3 ইউনিটি বাংলাদেশ দল আগের ম্যাচটা জিতছে। ওকে, আমরা সাইফ হাসানকে নিয়ে গত পর্বে কথা বলছিলাম, যে সাইফ হাসানকে আপনি বলছিলেন খুব সম্ভবত ব্যাকআপ ওপেনার হিসেবে নেওয়া হয়েছে, বাট আমরা কালকে দেখলাম তিনি টপ অর্ডার বা মিডল অর্ডার যেটাই বলি সেখানে খেলছিলেন। সো ভালোই খেলেছেন, অতটাও খারাপ খেলেন নাই। না, খারাপ তো খেলেই নেই, ভালোই খেলছে। এবং সাইফের যে কাজটা ছিল, যে বল হাতে যখন প্রথম ব্রেক থ্রু এনে দেওয়া, সেটাও সাইফ খুব ভালোভাবেই করছে, এবং এর থেকে ভালো কামব্যাক মনে হয় না আর হইতে পারতো। কারণ আপনি যখন ব্যাটিংয়ে নামছেন 19 বলে আপনি 36 রান করছেন, দারুণ কিছু শট খেলছেন, ছক্কা মারছেন। যখন আপনাকে বোলিংয়ে আনা হয়েছে, আপনি যখন উইকেটে এনেছে 2টা ওভার বল করছেন দলের জন্য। সো যেটা সাইফের কাছে চাওয়া ছিল সাইফ সেটাই করছে। পজিশনটা তার অনুকূলে ছিল না, বাট ওই পজিশন নাইমা ওইভাবে ব্যাট করা, কনফিডেন্সের সাথে উইকেটে থাকা। এবং আপনি যদি সাইফের প্রথম 5 ইনিংস দেখেন টি-20-তে, আমি যদি ভুল না করে থাকি 0-1 বা 1-0 একটা 50 আছে মালয়েশিয়ার সাথে, সেটাও চিনি। বাকি পরের ম্যাচটা আসলে 1-0 বা 0-1 এরকম। সো ওই রকম একজন ব্যাটসম্যান যে তার প্রথম 5 ইনিংসে 4টাতে খুব বাজেভাবে ব্যর্থ হয়েছে, ওর জন্য এমন একটা সুযোগ, এবং যেটা পাওয়ারও হয়তো বা তার কথা ছিল না যদি না অন্য কেউ আনফিট না থাকতো। সো আমার কাছে মনে হয় যে সাইফের জন্য দারুণ একটা প্রত্যাবর্তন, এর চাইতে ভালো কিছু হইতে পারতো না। সাইফ হাসান ব্যাট হাতেও কন্ট্রিবিউট করতে পারছেন, বল হাতেও পারছেন। সেই ক্ষেত্রে যদি যে জায়গাটায় তিনি ব্যাটিং করছেন, তৌহিদ হৃদয়ের জন্য কি কিছুটা কঠিন হয়ে যাবে নাকি যদি এরকমই খেলতে থাকেন? না, এটা ভেরি আর্লি টু সে। আপনি চিন্তা করেন তৌহিদ হৃদয় অনেকদিন ধরে মানে খেলছে, কয় বছর পার হয়ে গেছে, 1, 2, 3, 4 বছর হয়ে গেছে। সো তৌহিদ হৃদয়ের জন্য এটা হুমকি বা ওই রকম কিছু না। ব্যাপারটা হচ্ছে যে এখনো কিন্তু কিছু হয় নাই। সাইফ হাসান একটা ম্যাচ মাত্র ভালো খেলছে, নেদারল্যান্ডস প্রতিপক্ষ ছিল, ভালো উইকেট ছিল, সবকিছু আপনার মনে করতে হবে। হ্যাঁ, সাইফ হাসান যদি পরবর্তীতে এশিয়া কাপে ভালো করে, ভালো পারফর্ম করে, তখন আপনি বলতে পারবেন। কিন্তু সাইফ যদি ভালো খেলে তখন তো আর হুমকি না। মানে আপনি যদি ভালো খেলেন, আপনার খেলাটা খেলেন, চ্যালেঞ্জটা তো আপনার সাথে। সো কেউ কার হুমকি না। আমার কাছে মনে হয় নিজেই সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী নিজের একটা মানুষের। সো তাহিদ হৃদয় যেই ক্যালিবারের ব্যাটার, তাহিদ হৃদয় যদি নিজের পারফরমেন্সটা ধরে রাখতে পারেন, আমার কাছে মনে হয়। এবং মোহাম্মদ সালাউদ্দিন বারবার বলতেছিলেন একটা কথা, যে বেঞ্চ স্ট্রেংথ যত বাড়বে দল তত ভালো হবে। আপনি চিন্তা করেন বাংলাদেশ দলে তানজিম সাকিব আছেন, মুস্তাফিজুর রহমান আছেন, শরীফুল ইসলাম আছেন, মোহাম্মদ সাইফুদ্দিন আছেন, সবাই কিন্তু খেলছেন একসাথে। একজন রেস্ট দিয়ে আরেকজনকে খেলানো হচ্ছে পেস ইউনিটের, ওইখানে তো সমস্যা হচ্ছে না। আপনি দলে থাকলে যদি আপনাকে রেস্ট দেওয়া হয়, সেটা সাইফ হাসান হতে পারে, সেটা তাহিদ হৃদয় হতে পারে, সেটা তো সমস্যা নাই, দলেই তো আছেন। একদিন রেস্ট নিয়ে ও খেলবে, ভালো না খেলে ও খেলবে, কন্ডিশন অনুযায়ী যদি আজকের কন্ডিশনে মনে হয় আমাকে সাইফকে খেলানো উচিত, সাইফ খেলবে, বা অন্য কেউ খেলানো উচিত মনে হলে অন্য কেউ খেলবে। সো আপনার বেঞ্চ স্ট্রেংথ যত বাড়বে আপনার দল তত ভালো হবে, কম্পিটিশন তত ভালো হবে, এবং তার পারফরমেন্স আলটিমেটলি ততটা ভালো হবে। আচ্ছা, মুস্তাফিজুর রহমান 2025 সালে যে কয়বার দলে ছিল বাংলাদেশ টি-20 হারে নাই, আমি যদি ভুল না করে থাকি। এইটা কেমন দেখেন? মুস্তাফিজের গুরুত্বটা দিন দিন বাড়ছে আসলে আরো। মুস্তাফিজ যে মানের বোলার, আসলে মুস্তাফিজ দলে থাকলে কি হয়, আপনি ব্যাপার হচ্ছে এমন অনেক বোলার থাকেন, আপনিও তো ক্রিকেট খেলছেন, আপনিও জানেন, আপনার অনেক বন্ধু বা অনেক ফ্রেন্ড আছে যার সাথে আপনি ভরসা করতে পারেন আসলে, যে ও ম্যাচে 3 ওভারে অনেক মাইর খেলো, ও লাস্ট ওভার গিয়ে ওই রানটা 10টা রান দরকার থাকে 12 রান দরকার ডিফেন্ড করতে পারবে। মুস্তাফিজ হচ্ছে ওই টাইপের বোলার, আপনি তার উপর ভরসা রাখতে পারবেন যে মুস্তাফিজ যেটা করতে পারে এটা আপনার অন্য কোনো বোলার করতে পারবে না। মুস্তাফিজ যেদিন ভালো খেলবে সেদিন দল জিতবে, এবং সেটাই কিন্তু হইতেছে। মুস্তাফিজ যেই ম্যাচে দলে থাকে সেই ম্যাচই দল জিতে। হয়তো সবসময় মুস্তাফিজ পারফর্ম করতে পারে না, বাট মুস্তাফিজের উপরে বিলিফটা সবসময় দলের মধ্যে আছে। এবং আমি যেটা বলছিলাম যে আপনার যখন প্রয়োজন হয় আপনি তখন মুস্তাফিজকে রেস্ট দিতে পারতেছেন,
বসাইতে পারতেছেন, তানজিম সাকিব, শরীফুলকে খেলাইতে পারতেছেন। সো ওই জায়গাটা আপনার আছে, এই জন্য মোস্তাফিজের সুবিধাই হয়েছে, খারাপ হয় না। মোস্তাফিজ রেস্ট নিয়ে খেলতে পারতেছে, যখন তার দরকার হইতেছে, মনে হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট দরকার, একটু রেস্ট নেওয়া দরকার, তখন সে রেস্ট নিতেছে, দলও ভালো খেলতেছে, হয়তো কখনো দল হারতেছে, বাট ওই জায়গাটা পাইতেছে, ওই স্পেসটা মুস্তাফিজের আছে, এবং এটা কিন্তু আসলে কোনো সমস্যা হয় নাই। মুস্তাফিজ লাইফের আসলে 2টা ফেজ বা 3টা ফেজ আপনি ধরতে পারেন, একটা হচ্ছে তার শুরুর ক্যারিয়ার, একটা হচ্ছে মাঝের তার ওই বাজে সময়টা, এবং এখন মুস্তাফিজ যে অবস্থানে আছেন। আমার কাছে মনে হয় শুরুর সময়টা ভুলে যাওয়া উচিত, মাঝের সময়টা ভুলে যাওয়া উচিত। শুরুতে মুস্তাফিজ এক্সট্রাঅর্ডিনারি ছিলেন, মাঝে কিছুটা সময় মুস্তাফিজের খুব খারাপ সময় গেছে, সেটাও আমাদের ভোলা উচিত, কারণ ওই মুস্তাফিজ এক্সট্রাঅর্ডিনারি ব্যাপারটা সবসময় আপনি ওরকম পাবেন না, ওটা একটা সময় থাকে, হয়তো মুস্তাফিজের ওই সময়টা চলে গেছে, ওই মুস্তাফিজ আর ফিরবে না। কিন্তু এখন যে মুস্তাফিজ আছে, এই মুস্তাফিজে কিন্তু বাংলাদেশে সেটা বলার, এটা আপনার মানতেই হবে। নিশ্চয়ই মানতে হবে। বাংলাদেশ প্রথম ম্যাচটি জিতলো, কতটা সহজ হবে বা কতটা কঠিন হবে দ্বিতীয় ম্যাচটি জিতে একদম সিরিজটা নিজেদের করে নেওয়া, আপনি কি ভাবছেন? না, সহজ কঠিনের ব্যাপার কি, কঠিন হওয়ার কোনো কারণ নাই, কারণ আপনি জানেন খুব ভালো করে যে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশ সবকিছুতেই আগানো। আপনি যদি ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বা অন্য কিছু অন্য সেক্টর বলেন, আর নেদারল্যান্ডসের 2-3 প্লেয়ারকে আসলে পায়ও না, একজন মনে হয় আমি যদি ভুল না করি 100 খেলতেছে। তো নেদারল্যান্ডস টিমের তুলনামূলক দুর্বল, এবং ওই প্লেয়াররা আসলেও 2-1 যে প্লেয়ার আছে, তাও যে নেদারল্যান্ডস বাংলাদেশ থেকে মানে খুব শক্তিশালী হয়ে যেত, হয়তো ব্যাপারটা ওইরকম না। সো বাংলাদেশের যেটা উচিত, এবং বাংলাদেশে অনেকখানি আগে, আপনি যদি বলেন 70 বা 80-20 হইতে পারে সর্বোচ্চ। হ্যাঁ, নেদারল্যান্ডসের জেতার সামর্থ্য আছে, মানুষকে হারানোর সামর্থ্য আছে, কিন্তু আপনি এনি ডে বলবেন যে বাংলাদেশ হয়তো বা জিতবে, কিন্তু ক্রিকেট তো মানে গ্লোরিয়াস আনসার্টেনটি, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। এবং যেটা বললাম যে নেদারল্যান্ডসের ওই সামর্থ্যটা আছে যে তাদের দিন তারা যে কারো হারিয়ে দেবে, যদি বাংলাদেশ খারাপ খেলে ভালো খেলে জিততেই পারে ওরা। আপনার কি মনে হচ্ছে দ্বিতীয় টি-20তে একাদশটা কেমন হতে পারে? মানে একই একাদশ থাকবে নাকি নিশ্চয়ই একটু চেঞ্জ করবে, একটু এক্সপেরিমেন্ট? আমার কাছে মনে হয় যে পেসারদের কারো না কারো বিশ্রাম দিবে, সো পেসার সবাই খেলবে না, পেস লাইন আপ একটা পরিবর্তন আসতে পারে। অন্যদিকে খুব পরিবর্তনের সম্ভাবনা, আজকে শামীম পাটোয়ারি প্র্যাকটিস করছে, শামীম পাটোয়ারিকে খেলাবেন কিনা, কারণ আগের ম্যাচে শামীম পাটোয়ারি ছিল না। শামীম পাটোয়ারিকে খেলাবেন কিনা, কারণ সাইফকে নেওয়া হয়েছে ওই পজিশনে, মানে ওর জায়গাতে, যদি ওই পজিশনে খেলে না, বাট ওর জায়গাতে, ওনার জায়গাতেই নেওয়া হয়েছে। সো সাইফ ভালো খেলাতে আসলে শামীমকে নামাবেন কিনা, যদি ফিট থাকেও, সেটা একটা ব্যাপার। সো খুব বেশি চেঞ্জ আনার কিছু নেই, বাট কয়েকটা সিরিজ ধরে আমরা দেখতেছি যে পেসারদের বিশ্রাম দেওয়া হচ্ছে, এক পেসার বিশ্রাম অন্য পেসার খেলতেছে, ওইটা হইতে পারে আর কি। আমরা কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে, তামিম ইকবাল নির্বাচনে থাকছেন, বিসিবি নির্বাচনে, ওনার বিসিবি সভাপতি হওয়ার মানে কতটা সুযোগ আছে আসলে? না, তামিমের মতো কেউ, চিন্তা করেন, আপনি যদি বোর্ডে থাকেন, আপনিও তো চাইবেন তামিম ইকবালের মতো কেউ, বা সাকিব আল হাসানের মতো কেউ, বা মুশফিকুর রহিমের মতো কেউ, মাহমুদুল্লাহ রিয়াদের মতো কেউ বোর্ডে আসুক, কারণ তারা ক্রিকেট খেলছে, এবং বাংলাদেশের ইতিহাসেরই অন্যতম সেরা ক্রিকেটার তামিম, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সো এমন একজন মানুষ যে ক্রিকেটের সবকিছু জানে, লাস্ট 20-25 বছর ধরে সে ক্রিকেট খেলতেছে, ক্রিকেটের কোনটা তার দরকার, কোনটা দরকার না, এবং তার সাপোর্টও তো কম না, তার ইমেজও তো আপনি জানেন যে বিসিবিতে অনেক স্ট্রং। সো সে যদি নির্বাচন করে, নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং তিনি কালকে বলছে যে নির্বাচন করার পরে কালের কণ্ঠকে যে যদি মনে হয় যে সবার সমর্থন আছে, তাহলে তিনি প্রেসিডেন্ট ইলেকশনও করবেন। সো আমার কাছে মনে হয় যে তামিমের প্রেসিডেন্ট ইলেকশন না করার মানে নির্বাচিত হইলে কোনো কারণ নেই, কারণ তামিম তেমনি পরিচালক হওয়ার জন্য নির্বাচনটা করবেন না, বড় পদে যাওয়ার জন্যই করবেন, সভাপতি হওয়ার জন্যই হয়তোবা করবেন। সো এটা, এবং আমার মনে হয় খুব ইন্টারেস্টিং নির্বাচন হতে যাচ্ছে, কারণ আমিনুল ইসলাম বুলবুলের কথাবার্তা শুনে আমাদের মনে হয়েছে যে তিনি হয়তো নির্বাচনটা করতে পারেন যদি অন্যদের সমর্থন পান। সো ভালো একটা নির্বাচন হবে, এবং তামিমের আসলে পসিবিলিটি খুবই বেশি যদি তিনি চান আর কি। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। পরবর্তী এপিসোডে আবারও অনেক কিছু নিয়ে আলাপ করব আশা করছি। তখন হচ্ছে বাংলাদেশ সেকেন্ড টি-20টা জিতে গিয়েছে, আমরা সিরিজটা জিতে গিয়েছি, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। থ্যাংক ইউ ভাই। বিদায় নিচ্ছি আজকের মতো, আমি ফারদিন রহমান সকাল। পরবর্তী এপিসোডে আবারও আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।